মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও মিস আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের পড়তে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল। একটু কারেন্ট চলে গেছিল বলে আর কি ওই দিন ক্লাসটা আর কি সুন্দর মতো কমপ্লিট করা হয়নি। আচ্ছা, আমরা যে পড়ছিলাম কি ওটা মনে আছে কি পড়ছিলাম? মিস কোয়াসিভেসিভ ভয়েস। ভেরি গুড। কোয়াসি প্যাসিভ ভয়েস যেটা হচ্ছে শুনতে প্যাসিভের মতো কিন্তু আসলে হচ্ছে অ্যাক্টিভ। এটা আমরা পড়ছিলাম। তাহলে চলো মিস মিস আমাদের বোর্ড বইটা পড়ালে একটু ভালো হইতো। জি, অবশ্যই আমরা বোর্ড বইও পড়বো। আহ এই যে এই ইউনিটটা থেকে মেবি আমাদের স্টার্ট করার কথা, তাই তো? জি মিস। আচ্ছা, আমাদের স্কুলে কারো কি এক্সামের ডেট দিয়েছে? এক্সামের ডেট দেয়নি কিন্তু সিলেবাস মনে হয় দিছে। আচ্ছা, তাহলে সিলেবাসটা দিলে আমাকে একটু জানিও, যখন তোমরা শিওর হবা যে এটাই সিলেবাস তখন একটু জানিও, ঠিক আছে? মিস আমাদের এখনো দেয়নি সিলেবাস, ইংলিশের দেয়নি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রামিসা কি বলেছো বুঝতে পারিনি, কি করেছে স্কুলে? মিস আমাদের এখনো 3টার সিলেবাস দিছে, ইংলিশটা দেয় নাই। আচ্ছা মিস তাহলে আমাদের স্কুলে ইংলিশ সিলেবাসও দিয়ে দিছে। মিস আমাদেরও দিয়ে তাহলে দিছে। জিমি, আচ্ছা তাহলে জিমি বলো তো মিস কি আমাদের সিলেবাসে রবিবারে কি? দিবে বলছে। আমাদের স্কুলে বলছে যে আমাদের ইউনিট 7, 12, 13, 14, 15 আর 16 এই ইউনিটগুলো থেকে আসবে। মিস আচ্ছা, অনেকগুলো। দাঁড়া, আমি একটু মার্ক করে, আমাকে একটু হেল্প করো, একটু একজন একজন করে বলি। কোথায়? এই যে ইউনিট 7, তারপর? মিস আমাদের তো 8 বলছে। আচ্ছা, দাঁড়াও, আগে জিমির গুলা হচ্ছে আমি ব্লু কালার দিয়ে মার্ক করছি, তারপর জুয়াইরাটা অন্য কালার দিয়ে, তাহলে বুঝবো যে কার কোনটা মিস গিয়েছে। জিমি বলো 7 এর পর কি? 12, 13, হুম। 14, 15, 16। আচ্ছা, এ কয়টা? জি মিস। আচ্ছা, তাহলে জেমি বলো, সরি জুয়াইরিয়া বলো, আর তোমার কি কি দিয়েছে? মিস 8, 12, 13, 14, 15, 16। ও আচ্ছা আচ্ছা, 14, 15, 16, তার মানে 7 আর 8 এর মিস মধ্যে আমি আছে। একটা ভুল করে ফেলছিলাম, আমাদেরও ইউনিট 7 দেয়নি, ইউনিট 8 দিছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সবারই সেম, ও সিলেবাস তো অবশ্যই সবার সেম হওয়ার কথা। তো 8 থেকে 16 পর্যন্ত, সরি মাঝে আবার 3টা নাই, আচ্ছা সমস্যা নাই। আমরা হচ্ছে এই যে এই সিরিয়ালটাই মেনটেন করে 8 এর পরে 12 এ যাই, 13 এ যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু গ্রামার পড়ি, কালকে থেকে আমরা ইনশাল্লাহ ইএফটি টা আবার স্টার্ট করবো, ঠিক আছে? আর তোমাদের কি এই যে বলেছো যে সিলেবাস দিয়েছে, সাথে কি আর বলেছে যার কোনো গ্রামার আইটেম আছে কিনা বা এরকম কিছু? মিস কোনো গ্রামার মিস আইটেম নেই। 50 নাম্বার গ্রামার আছে। আম, তোমার আবার 50 মার্কসে গ্রামার আছে, রামিসা? জি মিস এমনি গ্রামার থাকবে বলছে। ও মিস আচ্ছা আমাদেরও বলছে যে এই ইউনিটগুলোর মধ্যে যেগুলাতে গ্রামার রিলেটেড কিছু পড়া আছে ওগুলো আসতে পারে। আচ্ছা, জি তাহলে তো মিস আমাদের ওটাই বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালো, তাহলে আমরা পড়তে মিস আমাদের গ্রামার মনে হয় 30 মার্কস আসবে। আচ্ছা, আমি তোমাদের কোথায় জানি একটা এরকম এরকম একটা ডেমো দেখেছিলাম যে কিরকম হতে পারে, ওখানে কয়েকটা গ্রামার আইটেম দেখেছিলাম, যে ভয়েস ছিল, রাইট ফর্ম, ভার্ব ছিল, টেন্স ছিল, এরকম মেবি মিস দেখেছিলাম। যেমন কি বয়েস আর্টসোবেসি। হ্যাঁ হ্যাঁ, অত কঠিন না, নর্মাল ভয়েস ছিল, রাইট ফর্ম, ভার্ব দেখেছি, মোটামুটি ইজি। তারপর হচ্ছে এই যে মিস রামিসা কানেক্টিং হ্যাঁ ম্যাম, সেন্টেন্স এরকম উইথ থেকে আসছে। কনজাংশন ছিল তো। ও হ্যাঁ, কনজাংশনও ছিল, ইজি মোটামুটি। কানেক্টিং সেন্টেন্স, তারপর উইথ কনজাংশন, হ্যাঁ গ্যাপ তারপর। ফিলিং উইথ প্রিপজিশন। হ্যাঁ, তাহলে তো মোটামুটি
মজার, ওগুলা খুব ইজি, ওগুলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে আমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে ভয়েসও আজকে কালকের মধ্যে কমপ্লিট। তো বাকিগুলো আস্তে আস্তে আমরা ইএফটির সাথে সাথে পড়বো, একদিন ইএফটি একদিন গ্রামার এরকম। ঠিক আছে? জি মিস। আচ্ছা, জি তাহলে আমরা মিস। যেটা পড়ছিলাম আসলে দেখো, এটা যেটা আমরা মাঝ অবস্থায় এখন ভয়েসটা পড়া অফ করে দিই, তাহলে কি হবে তোমাদের আর এটা পড়া হবে না। এখন এর পরের ক্লাসে যখন আমরা যাব ক্লাস 8-এ, তখন একটু ঝামেলা হয়ে যাবে, পুরো ভয়েসটা তখন কমপ্লিট করা একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু পড়ছি আরেকটু আগাই, যেহেতু তোমরা এখনো ছোট ক্লাস 7-এ আছো, বেশি কঠিন আসবে না, আমরা যা যা পড়েছি এর মধ্যেই আসবে। এই যে এখন থেকে আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, এগুলো সবসময় আসে না, মাঝে মাঝে এক দুইটা করে আসে। তাহলে আমরা আগেও বলেছি, আবার একটু রিপিট করি, পাসিভ প্যাসিভ বলতে বোঝায় যে সকল ভার্ব বা যে সকল সেন্টেন্স আসলে অ্যাক্টিভ কিন্তু শোনার পর মনে হয় যেটা প্যাসিভ অর্থ প্রকাশ করছে, সেগুলোকে আমরা বলি কোয়াসি প্যাসিভ। এর কিছু কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল আছে, যেমন রাইস সেলস চিপ। এটা আমরা কিভাবে করি, মনে আছে কারো কিভাবে এগুলোকে প্যাসিভ করতে হয়? জি মিস। তাহলে আমরা এখান থেকে একটা ট্রাই করি, একটু মোটামুটি ইজি। দ্য পারফিউম smells sweet। এটা একটু ট্রাই করি। মিস আমি বলি, জি বলো। the perfume is sweet when it is smelled. ভেরি গুড। Smelled. হ্যাঁ, Smelled. স্মেলড, ভেরি গুড। লাস্টের ভার্বটাই হচ্ছে আমাদের এখানে মেইন, যে ভার্বটা আমরা ঠিকঠাক লিখতে পারছি কিনা। বাকিরা আমাকে জানাই। রামিসা এবং জেনি লিখতে পেরেছি? জি মিস। ভেরি গুড। রামিসা পেরেছে কোয়াসি প্যাসিভ। জি মিস। আচ্ছা, তাহলে পেরে থাকলে ভেরি গুড। তাও এখানে আমাদের এই যে পিডিএফ অ্যান্সারটা আছে, তাই আমি আর লিখলাম না, যে দ্য পারফিউম ইজ সুইট ওয়েন। আচ্ছা, ওয়েন এর জায়গায় ইফ দিয়েছে, কোনো সমস্যা নেই, চাইলে এখানে ওয়েন দিতে পারো। ওয়েন ইট ইজ স্মেলড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যে অ্যান্সারটা লেখা, যে বলেছে অর দিয়ে, এটা ভুলেও লিখবো না, এটা কোনো টিচারই পছন্দ করে না, এটা লিখলে আমাদেরকে মার্ক কাটা যাবে। তাহলে এটা আমরা আর, না চিন্তা করি। এখন আরো একটা মজার জিনিস, সেটা হচ্ছে কোয়াসিভ প্যাসিভ এর ভার্বই দেখবো, কিন্তু কোনো কমপ্লিমেন্ট ছাড়া। কমপ্লিমেন্ট আর হচ্ছে আমরা কি গত ক্লাসে দেখেছি, কমপ্লিমেন্ট এই যে সুইট, চিপ, বিউটিফুল, প্রিটি, অনেকটা অ্যাডজেক্টিভের মতো কিন্তু অবজেক্ট হিসেবে থাকে। তাহলে বলেছে এখন আর কোনো কমপ্লিমেন্ট থাকবে না। এখন কি, এখন আমরা দেখবো যে কতগুলো কন্টিনিউয়াস সেন্টেন্স থাকবে। কন্টিনিউয়াস মানে কি, যেগুলো চলছে, বাস্তবেও চলছে এমন কয়টা সেন্টেন্স। যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, এই বাড়িটি তৈরি হচ্ছে। তো এরকম একটা কথা দিল, যে এটাকে এখন কিভাবে চেঞ্জ করা যায়। আর এটাকে চেঞ্জ করা খুবই ইজি, এগুলো খুব একটা আসে না, তাও আমরা এটা মনে রাখবো। দ্য হাউস ইজ বিল্ডিং, দেখো কথাটা শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে চলছে এমন একটা কাজ। তাহলে কি করব, দ্য হাউস ইজ, ইজ এমিজার, সেজন্য ইজ হয়েছে। এখন যেহেতু চলছে, চলমান, কন্টিনিউয়াসে আমরা কোন ওয়ার্ডটা অ্যাড করি, কারো মনে আছে? Being. বিং, ভেরি গুড। তাহলে একটা বিং অ্যাড করলাম, আমরা জানি। আইএনজি। হ্যাঁ, আচ্ছা, আইএনজি হচ্ছে প্যাসিভ করার সময় কি অ্যাড করি সেটা জিজ্ঞেস করেছি, তো প্যাসিভ করার সময় একটা বিং অ্যাড করি। বিং যে অ্যাড করলাম, এরপর কি করি, ভার্বে। জি মিস। আচ্ছা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড। এই কাজটা কখন করব, যখন কোন একটা কন্টিনিউয়াস সেন্টেন্স দিয়ে দিয়েছে এবং যেখানে কোনো আমার আহ আর কিছু নাই, যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, এরপর না পিছে কিছু আছে, না সামনে কিছু আছে, কিছুই নাই। তাহলে এগুলাকে কি ভাই করব, দ্য হাউস ইজ বিং বিল্ড। তাহলে তারপর একটা দেখি আমরা, সেটা হচ্ছে এখান থেকেই দিলাম, দ্য কাউস আর মিল্কিং। এই যে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে দিয়েছি, এটাকে আমরা একটু চেষ্টা করি। মিস আমি বলি। বলো। আমি বলি, আচ্ছা, একটু জেমিটা শুনে নেই, বলো জেমি। The cows are being milked.
ভেরি গুড। দ্য কাউস আর বিং মিল্কড। বলো এবার, সরি জুয়াইরা কি লিখেছি? Yes, the cows are being milked. ভেরি গুড। মিস আমি লিখছি হ্যাঁ রামিসা বলো তো কি লিখেছি? the cows are being milked. ভেরি গুড। আর বিং মিল্কড, ইডি একটা অ্যাড করতে হবে কারণ মিল্ক এই ভার্বটার এখানে একটা ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে ইডি যোগ করে তারপর পাঁচ পার্টিসিপেট করো। তাহলে বুঝেছি এই পর্যন্ত। মিস মিল্ক করছি আমি। জি মিস। আচ্ছা Miss, ভেরি গুড রামিসা, এখানে ইডি দেইনি। বলো তো দিয়েছি ইডি? মিস দিছি, এটা শোনা যায় না আপনার থেকে হয়তো। ও আচ্ছা হ্যাঁ, তাহলে মনে হয় শোনা যায়নি। তাহলে ভেরি গুড, আমরা সবাই পেরেছি। এরপর হচ্ছে খুবই ইজি, হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব কি? যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই পার্সনকে বোঝায় সেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব। যেমন বলেছে কি, আচ্ছা তোমাদের এখানে সুন্দর একটা একটা বর্ণনা দিয়েছে, তো এটাও পড়ি। রিফ্লেক্সিভ ভার্ব কি বলেছে? রিফ্লেক্সিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম, এটাই তোমরা শিখবো। তো এই ভার্বটা কি আগে ওটা জেনে নিই। বলেছে যেই ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি তাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব এবং অবজেক্টকে বলে আচ্ছা এখানে ভুল হয়েছে, অবজেক্টকে বলে রিফ্লেক্সিভ অবজেক্ট। এটা আমরা এখান থেকে ভালো বুঝবো। যেমন এই হি পয়জনড হিমসেলফ। আচ্ছা হি পয়জনড হিমসেলফ এটার অর্থ কি? এটা ট্রান্সলেশন কি? আমরা এটা কি বুঝেছি? হি পয়জনড হিমসেলফ এটার বাংলা ট্রান্সলেশন কি হবে? কেউ কি পারবো বলতে? miss poison মানে তিরস্কার করা। পয়জন মানে হচ্ছে বিষ যেটা, তো সে হচ্ছে নিজে বিষ পান করেছে এরকম বোঝাচ্ছে। সে নিজে বিষ পান করেছে। হি পয়জনড হিমসেলফ। মিস কি বলছেন? এই যে হি পয়জনড হিমসেলফ, এই সেন্টেন্সটার বাংলা ট্রান্সলেশন কি হবে বলতে পারবো? সে নিজেই নিজে হচ্ছে বিষ পান করছে। হ্যাঁ সে নিজে বিষ পান করেছে এরকম বোঝায় আর কি। তো এই যে দেখো হি পয়জনড হিমসেলফ, এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, পয়জনড এটা হচ্ছে আমাদের ভার্ব যেটা বি2 অবস্থায় আছে, আর এরপর হচ্ছে হিমসেলফ, এখানে সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে হিমসেলফ। দুইটা কি একই পার্সন না? একই পার্সন বলতে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। জি মিস। জি, এটা হচ্ছে হি পয়জনড জি হিমসেলফ। মিস। এটা হ্যাঁ এখানে সাবজেক্ট অবজেক্ট দুটোই একই মানুষ, তো একই ব্যক্তিকে যখন বোঝানো হবে সাবজেক্ট এবং অবজেক্টের, তখন এই ভার্বটাকে, এই যে পয়জন, এই মাঝের এই দুইটার মাঝের যে ভার্বটা সেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব, আর এই যে হিমসেলফ লেখা এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে এতটুকু বুঝলে ভেরি গুড। তাহলে একটা সেন্টেন্স আমরা অনেক কিছু শিখলাম যে কোনটা রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলে, রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে। তো বলেছে কি, যখনই এরকম আমি দেখবো হি হিমসেলফ, শি হারসেলফ এরকম একই মানুষকে বোঝাচ্ছে সব জায়গায়, তখন আমরা কি করবো? এই যে হি তো হির মতোই থাকবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট। রামিসা আমাকে বলবে যে পাস্ট ইনডিফিনিটে আমরা কোন অক্সিলারি ভার্ব ইউজ করি, কোনগুলো প্যাসিভ করার সময়? ওয়াজ ওয়ার। ভেরি গুড, ওয়াজ ওয়ার। তাহলে যেহেতু হি হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ওয়াজ দিব। হি ওয়াজ পয়জনড বাই হিমসেলফ। দেখো তো রামিসা, প্যাসিভ যে সেন্টেন্সটা লিখেছি এটার অর্থটা কি অ্যাক্টিভের সাথে মিলে না? মানে বাংলা অর্থ। মিস একটু আবার বলবেন, আমরা শুনতে পাইনি। হ্যাঁ শিওর, আবার বলি। বলেছে কি, হি ওয়াজ, সরি হি পয়জনড হিমসেলফ, এটা ছিল আমাদের সরি অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে কি করবো? এরকম যখন শি হারসেলফ, হিম, সরি হি হিমসেলফ এরকম একই ব্যক্তি সাবজেক্ট অবজেক্টে থাকবে, এরকম থাকলে আমরা একটা নিয়মে চেঞ্জ করে খুব ইজি। সেটা হচ্ছে ফার্স্টে তো সাবজেক্ট বসাবো, তারপর কি করব, টেন্স এবং পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিব, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দিব,
তো অবজেক্ট এখানে কি হিমসেলফ আছে, হিমসেলফে রাখবো, কোনো চেঞ্জ করব না। হি পয়জন হিমসেলফ, এটা ছিল আমাদের অ্যাক্টিভ। তাহলে প্যাসিভে কি হয়, হি ওয়াজ পয়জন বাই হিমসেলফ, সে হচ্ছে নিজের দ্বারাই আম, বিষ ক্রিয়া ঘটিয়েছে, এরকম বোঝাচ্ছে আর কি। তাহলে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ কিভাবে করে বুঝলাম কিনা বলো তিনজন মিস শেষের অর্থটা কি বললেন? জি, শেষের অর্থটা, মানে শেষের প্যাসিভের অর্থটা। ও আচ্ছা, জি হি মিস। ওয়াজ, এটা হচ্ছে হি ওয়াজ পয়জনড বাই হিমসেলফ, এটার মানে হচ্ছে সে নিজের দ্বারাই বিষ ক্রিয়া ঘটিয়েছে বা নিজে বিষে আক্রান্ত হয়েছে, এরকম আমি নিজে বিষ পান করেছি। তো আমি এটাকে কি বলতে পারি, যে আমি আমার নিজের দ্বারাই হচ্ছে আহ বিষে আক্রান্ত হয়েছি, এরকম বলতে পারি। যে আমি নিজের দ্বারাই হয়েছে বা নিজেই হয়েছে, এরকম বোঝালে এগুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ, যেখানে আমি আমার দ্বারা হয়েছে, আমি আমার জন্য এটা করেছি, নিজে এবং নিজের জন্য, এরকম বোঝালেই সাধারণত সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলি। বুঝেছি? জি মিস। মিস আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মিস ভালো মিস, আমি ইভা বলছি। মিস আর আমি এখনই ক্লাস জয়েন করেছি, আপনি কি নিয়ে পড়াচ্ছেন এটা একটু। আচ্ছা, সরি ইভা, আমি আসলে খেয়াল করিনি, তুমি মনে হয় মাত্র জয়েন করেছো। হ্যাঁ, চিনতে পেরেছি যে ইভা, আমরা হচ্ছে কি পড়াচ্ছি, গত ক্লাসে হচ্ছে একটু লোডশেডিং এর কারণে আমরা যে একটা কোয়াসি প্যাসিভ নামক একটা জিনিস পড়ছিলাম, মনে আছে ইভা, কোয়াসি প্যাসিভ? জি মিস মনে আছে। তো এটা একটু শেষ করেছি, এটার যত ভয়েস করা যায় এটা দিয়ে ওরকম কয়েকটা করেছি। এরপর একটা নতুন জিনিস পড়ছি, রিফ্লেক্সিভ। এখন কেন ভয়েস করছে এটা আমি বলি, আমার তোমাদের যেহেতু এই যে কয়েকজনের থেকে আমরা শুনেছি যে তোমাদের এক্সামে হয়তো গ্রামার পার্টে ভয়েস আসতে পারে, তাহলে ভয়েসটা তো আমাদের শেখা দরকার, তাই আমরা ভয়েসটা আরেকটু আগিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি বলবো যে আমরা যে কোয়াসি প্যাসিভটা এতক্ষণ কমপ্লিট করেছি, তুমি কষ্ট করে আহ যখন রেকর্ডিংটা দেওয়া হবে তখন একটু কোয়াসি প্যাসিভটা দেখে নিও। আমরা এখন দেখছি রিফ্লেক্সিভ ভার্বের ভয়েস। তো রিফ্লেক্সিভ ভার্ব কি, এটা খুবই মজাদার একটা জিনিস, যেই সেন্টেন্সেই তুমি দেখবে যে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, সেখানেই হচ্ছে আমরা সেই ভার্বটাকে বলি রিফ্লেক্সিভ ভার্ব এবং অবজেক্টকে বলি রিফ্লেক্সিভ অবজেক্ট। সবার জন্য আমি একটা সুন্দর সেন্টেন্স দিচ্ছি। আহ হি, আচ্ছা হি নেই, হি হার্ট হিমসেলফ, সে হচ্ছে নিজেই নিজেকে হার্ট করেছে, বা আমরা বলতে পারি ব্যথা দিচ্ছে, এমনটাই বোঝাচ্ছে। তাহলে হি হার্ট হিমসেলফ, ইভাকে আমি স্পেশালি বলবো, এই যে দেখো তো ইভা, হার্ট এটা একটা ভার্ব, এর আগে যে একটা আছে সাবজেক্ট এবং পিছে আছে একটা অবজেক্ট। হি এবং হিমসেলফ এই দুইটা কি একই ব্যক্তি নাকি ভিন্ন দুইজন? মিস কিছুটা তো একই। কিছুটা কেন, পুরোটা না কেন? হ্যাঁ মিস পুরোটাই একই। আচ্ছা হ্যাঁ, পুরোটা, সে নিজেই নিজেকে ব্যথা দিয়েছে, এরকম ধরো মিস আমি। এটাকে আমরা করব। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও, সবার জন্যই এটা আমরা, কি আমরা করবো? দাঁড়াও সবাই মিলেই করি একটু। ইভা যেহেতু মাত্র জয়েন করেছে, ওর জন্য আমরা একটু রিপিট করি। তো বলেছি যখন সাবজেক্ট আর অবজেক্ট দুই জায়গায় সেম হয়, বা সেম বলতে একই মানুষকে বোঝায়, তখনই আমরা সেই মাঝে যে ভার্বটা আছে এটাকে বলি রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ, এই যে রিফ্লেক্সিভ ভার্ব। এবং যে অবজেক্টটা থাকে হিমসেলফ, এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ অবজেক্ট। আমাদের এত কিছু জানা লাগবে না, আমাদের কি জানা লাগবে যে এই অংশটার প্যাসিভ কিভাবে করে। তো এতক্ষণ আমরা একটা সুন্দর সেন্টেন্স প্যাসিভ করেছি, সেটা হচ্ছে হি পয়জনড হিমসেলফ। তাহলে আমরা সবাই একটু আবার রিপিট করি যে কিভাবে এটা হলো। হি পয়জনড হিমসেলফ, দেখো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, যেখানে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা কি করি, এরকম জায়গায় প্রথমে সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখবো। ইভা বলো তো, হি পয়জনড হিমসেলফ এটা কোন টেন্স? মিস পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল না, পার্টিসিপল আসলে সরি না, সরি আমি পারফেক্ট ভেবেছি, সরি, হ্যাঁ পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা কোন অক্সিলারি ভার্বটা ইউজ করি, কোনগুলো? মিস এখানে ওয়াজ হবে। ভেরি গুড, ওয়াজ, হি ওয়াজ। তারপর জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে ভার্বের ভিসিভ
ফর্ম, এখানে আগেই V3 দেয়া আছে, তাহলে আমি লিখলাম পয়জন ছিল, পয়জনড হয়েছে, হি ওয়াজ পয়জনড। এরপর আমরা কি করি, একটা বাই প্রিপোজিশন বসাই। এখন কার দ্বারা, নিজের দ্বারা, তো আমরা অবজেক্টটাকে চেঞ্জ করব না, হি ওয়াজ পয়জনড বাই হিমসেলফ। এটা ফার্স্ট, এটা ছিল আমাদের অ্যাক্টিভ ভয়েস। এবং আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে প্যাসিভ। বুঝেছি? ইজি নাকি হার্ড লাগছে? বুঝেছি মিস। আচ্ছা, তাহলে এবার সবাই মিলে এই যে এই সেন্টেন্সটা করি, হি হার্ট মিস হিমসেলফ। पहले बोली হ্যাঁ, জি বলো বলো। he was hurt himself. He was মিস আমি hurt by himself. আচ্ছা ঠিক আছে, আরেকজন কে বলবে, জিমি বলো। হি ওয়াজ হ্যান্ড বাই হিমসেলফ। আচ্ছা, ভেরি গুড, দুইজনেতেই কারেক্ট। রামিসা, লিখেছি? লিখেছি কিনা বলি। মিস কি বলছেন আমি শুনতে পাইনি। আমি বলেছি এই যে সেন্টেন্সটা, হি হার্ট হিমসেলফ, এটার প্যাসিভ করতে পেরেছি? বলো তো। মিস আচ্ছা, এটা কি করবো যে? হ্যাঁ একটু করে ফেলো, জলদি জলদি। ইভা করতে পেরেছি এটা। হি হার্ট। মিস বলি, আচ্ছা বলো। was hurted he was hurted by himself. আচ্ছা, ইভা করেছি এটার অ্যান্সারটা। জি মিস। কি লিখেছি? he was hurt by himself. ভেরি গুড। আচ্ছা রামিসা, আমাদের একটু ভুল হয়েছে, এটা হচ্ছে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। এখানে হার্ট একটা ভার্ব, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হার্ট, কোনো চেঞ্জ নাই, কোনো ইডি অ্যাড করার কোনো দরকার নাই। তাহলে HURT হার্ট, এটা চেঞ্জ হয়ে V3 ফর্মেও হবে হার্ট। কেউ কি বলবে V2 ফর্মে কি হয়? Hearted. Heart না, একই। means heart হয়। হ্যাঁ, এটার কোনো আর চেঞ্জ নাই, এটা হচ্ছে সব ক্ষেত্রে সেম। V1 V2 V3 তিনটা অংশেই হচ্ছে আমাদের হার্ট, এই ভার্বটাই থাকবে। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানেই সবাই ভুল করবে, যে ভার্বটা একটু চেঞ্জ করতে ভুল হবে। তাহলে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, এতটুকু বুঝে থাকলে ভেরি। এটা ছিল আমাদের রিফ্লেক্সিভ ভার্বের, এরকমই এক্সাম্পল আসলে আসে সবসময়, এই যে এখান থেকে দিয়েছি হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। এবার কি করবো, আমরা একটা মজার জিনিস শিখবো। এখানে উপরে অনেক বড় বড় কথা লেখা আছে, এত কথা আমরা একটু পরে পড়বো, আগে আমরা এক্সাম্পল এটা। দেখো তো, একটা সেন্টেন্স দিয়েছে, উই মেড হিম ক্যাপ্টেইন। আজকে তোমাদের ক্লাসে ধরো সবার ভোট দিয়ে হবে যে কে ক্লাসের ক্যাপ্টেইন হবে। তো কি হয়েছে, ধরো একজনকে তোমরা ক্যাপ্টেন বানাবে, সবাই ভোট দিল, তো আমরা এটাকে বলছি যে উই মেড হিম ক্যাপ্টেইন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। তো এই যে দেখো, এখানে আমাদের দুইটা অবজেক্ট আছে, একটু ভালো করে দেখি। এখানে আমাদের হচ্ছে একটা অবজেক্ট হচ্ছে হিম, আর একটা অবজেক্ট হচ্ছে ক্যাপ্টেইন। উই মেড হিম ক্যাপ্টেইন। তাহলে ধরো এই যে আমরা ধরো এতটুকু কল্পনা করি, উই মেড হিম, এখন আমরা তাকে কি করেছি, কি বানিয়েছি, কিছু তো একটা বলতে হবে, যে ক্যাপ্টেন নাকি প্রেসিডেন্ট নাকি চেয়ারম্যান, কিছু তো একটা করেছি। তো এই যে দেখো, এই ক্যাপ্টেনটা যদি আমি না দিতাম, তাহলে কি কোনো অর্থটা সম্পূর্ণ প্রকাশ পেত? নো মিস, যেত না। হ্যাঁ, যেত না। তাহলে এই যে দেখো, আমাদের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও, হিম আমাদের একটা অবজেক্ট আছে, তারপরও আমি নতুন একটা অবজেক্ট অ্যাড করেছি। বা নতুন অ্যাড করেছি বলতে এটা আসলে দরকার, মিনিংটা প্রকাশ করার জন্য, একটা থাকা সত্ত্বেও আরেকটা এনেছি। এই যে নতুন জিনিসটা যে আনলাম, যে তাকে কি ক্যাপ্টেন বানিয়েছি, প্রেসিডেন্ট নাকি কি, এই নতুন অবজেক্টটাকে আমরা একটা সুন্দর নাম দেই, খুবই ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ, আচ্ছা সরি বানান ভুল হয়েছে, ফ্যাক্টিটিভ অবজেক্ট আমরা এটাকে বলি।
তাহলে এটা আমাদের নাম জানলেই হবে, আর তেমন কিছু না, কারণ আমাদের এত কঠিন করে আসবে। তাহলে কি বলেছে আমরা একটু ভার্ব গুলো দেখি। এখানে উই মেড হিম ক্যাপ্টেন, এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি মেড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে মেড। ক্লিয়ার? জি মিস। সেরকম আমরা এই যে এরকম এখন যেসব ভয়েস দেখবো সেখানে আমরা কয়েকটা নির্দিষ্ট টাইপের ভার্ব দেখবো, যেমন কি, যেমন সিলেক্ট হতে পারে, ইলেক্ট হতে পারে, নমিনেট হতে পারে, মেক হতে পারে, কল হতে পারে, নেম হতে পারে। দেখো, এসব দিয়ে সাধারণত কি কোনো কিছু নির্বাচিত করা, কোনো কিছু আহ তৈরি করা বা কোনো কিছু নামকরণ করা, এইসব অর্থ যেসব ভার্ব দ্বারাই বোঝাবে সেগুলোর ক্ষেত্রেই দেখবে এরকম হচ্ছে। যেমন উই কল হিম আ ফুল, এই যে উই কল হিম, এতটুকু বললে কিন্তু আর কোনো অর্থই সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, যে আমরা তাকে কি বলেছি, বলেছি একটা বোকা, আ ফুল, এই অংশটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু পুরো অর্থ প্রকাশ পেত না। মানে ভার্বগুলো আমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট বোঝার জন্য বললাম যে কি কি ভার্ব থাকতে পারে। এই যে কল হতে পারে, সিলেক্ট হতে পারে, ইলেক্ট হতে পারে। ইলেক্ট অর্থ অনেকটা এরকম বোঝে নির্বাচিত করা, যেমন দে ইলেক্টেড হিম, কি করেছে, চেয়ারম্যান অফ দ্য ক্লাব। তাহলে মিস ইলেকশন থেকে আসছে না? হ্যাঁ, ইলেকশন থেকে ইলেক্টেড, নির্বাচন থেকে নির্বাচিত, এভাবে এসেছে। তাহলে দে ইলেক্ট হিম, তারপর কল, নেম, যেমন উই নেমড হার মিতা, তো আমরা তার নাম দিয়েছি হচ্ছে মিতা। এরকম তো কল, নেম, সিলেক্ট এরকম ভার্ব আমাদের সাধারণত থাকবে। তো এখানে আমরা কিভাবে চেঞ্জ করব এটা হচ্ছে আমাদের ব্যাপার। চলো শিখি। তো এটা যদি আমি তোমাদের রুলস নাও বলি তাও আমাদের সবার পারার কথা। এখানে দুইটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে হিম এবং ক্যাপ্টেইন। দুইটা অবজেক্টের মধ্যে ডাবল অবজেক্ট যখন থাকে আমরা প্রাণীবাচকটাকে সাবজেক্ট করি, মনে আছে কারো? মিস কি বললেন, একটু আবার মিস কি বলবেন? বলেছেন যে? আচ্ছা, যখন আমাদের এরকম দুইটা অবজেক্ট থাকে, এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেইন একটা অবজেক্ট। সেরকম দুইটা অবজেক্ট থাকলে আমরা যে প্রাণীবাচককে সাবজেক্ট করি, এটা কি মনে আছে? জি মিস। ভেরি গুড, এটা মনে থাকলেই হবে। জি মিস। তো এই অবশ্যই প্রাণীবাচককে করব হিম। তো হি কে সামনে আনলাম, হি, যেহেতু পাস্ট ইনডিফিনিট ওয়াজ দিলাম, হি ওয়াজ মেড। এখানে ভার্বটাই আসলে মেড দিয়ে, তো পাস্ট পার্টিসিপল করলেও সেম, হি ওয়াজ মেড ক্যাপ্টেইন, এটার কোনো চেঞ্জ নাই, হি ওয়াজ মেড ক্যাপ্টেইন বাই দিব কার দ্বারা, আমার দ্বারা, সাবজেক্ট ছিল উই, অবজেক্ট হয়েছে আজ। বুঝেছি? তাই আসতে হবে মিস। জি জি মিস। মিস। জি ভেরি গুড। মিস। তাহলে এটা বুঝে থাকলে ভেরি গুড। তাহলে আমরা একটা ট্রাই করি। আম দাঁড়াও। They elected him chairman of the club. They elected him chairman of the club. সবাই এটা একটু চেষ্টা করি তো। মিস আমি বলি। জি বলো। He was elected chairman of the club by them. আচ্ছা, ভেরি গুড জুয়াইরিয়া, বাকিরা একটু চেষ্টা করি। মিস আমি বলি। জি বলো বলো। He was elected chairman of the club by them. ভেরি গুড। রামিসা এবং ইভা বলি তো লিখেছি কিনা। মিস আমি দেখতে পাচ্ছি না যে। আহ বাকিরা কি দেখতে পাচ্ছি? জি মিস জি দেখতে মিস। পাচ্ছি। আচ্ছা রামিসা, একটু কষ্ট করে রিজয়েন করো, হয়তো নেটের কারণে হতে পারে। মিস আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো।
মিস আমি লিখছি হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য ক্লাব বাই দেম। ভেরি গুড, বাই দেম। দেম দিয়েছি না? জি মিস দেম দিয়েছি। ভেরি গুড ইভা। তাহলে আচ্ছা, রামিসা এখনো জয়েন করেনি, ও আসলে আমরা এটা শুনবো। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, ভেরি গুড, এরকমই হচ্ছে আমাদের এটা থাকে। তো আমাদের একটা নতুন ওয়ার্ড শিখেছি, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। যদি মনে রাখতে চাই তাহলে ভেরি গুড, না মনে রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা কি করব আরেকটু, এখন থেকে আমরা যেই ভয়েস গুলো পড়বো দেখবে যে এগুলো রুলস গুলো একটু কঠিন, কিন্তু নিজে যখন করবে তখন একটু easy। নিজে বলতে আমি বলছি যে উদাহরণ দিয়ে যখন করবো তখন একটু সহজ লাগবে, কিন্তু রুলস দিয়ে পড়লে একটু কঠিন লাগবে। কেন কঠিন লাগবে? কারণ কি, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল, যে এক একটা, ধরো এই যে ইনফিনিটিভ, ধরো আজকে এটা আমরা নতুন শুনেছি হয়তো, ইনফিনিটিভ কি, কোথা থেকে আসে, কখন হয়, এগুলো কিন্তু আমরা আগে পড়িনি। তো হুট করে এগুলোর ভয়েস শেখা আমাদের জন্য একটু কঠিন। তাহলে আমি তোমাদেরকে একটু হেল্প করি। আমরা একটু কয়েকটা ওয়ার্ড দেখি, দেখো কি বলেছে। হ্যাজ, হ্যাড, এগুলো আমরা জানি সবসময় পারফেক্ট টেন্সে মিস এগুলো থাকে। ইনফিনিটিভ হয় হ্যাভ টু, হ্যাভটা, আচ্ছা, গনা। ইনফিনিটিভ বলতে সাধারণত এই যে টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে জেনারেল ফর্মে এটা বলে। যেমন টু একটা প্রিপোজিশন আমরা জানি, সরি, টু এটা আমি লিখেছি, টুর পরে যদি কখনো ভার্বের বেস ফর্ম থাকে, বা আমি এটাকে সংক্ষেপে লিখলাম ভি ওয়ান থাকে, এটাকে আমরা কি বলি জানো? ইনফিনিটিভ বলি। তো এই যে ইনফিনিটিভ, এটা তুমি চাইলে আরেকটু সুন্দর করে মনে রাখতে পারো, যে কখনো যদি হ্যাজ, হ্যাড, ইজ, ওয়াজ, তারপর ইউজড, হ্যাভ, এগুলোর পরে তুমি টু দেখো, একদম লাস্ট শেষ হয়েছে দেখো টু দিয়ে, হ্যাড টু, হ্যাজ টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, তারপর ও টু, ইউজ টু, হ্যাভ গট, এরকম থাকে। তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না, কারণ কি আমরা এখন এক্সাম্পল দেখলে দেখবা যে এটা বুঝতে পারছো। তাহলে আমাকে, যারা আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করেছি বা করিনি, যদি তাও জানা থাকে তাহলে তো অবশ্যই ভেরি গুড। এই যে ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো কোন ভার্ব, কিরকম ভার্ব এগুলো? মডেল ভার্ব। ভেরি, মডেল, নাও মিস। ভেরি। আচ্ছা রামিসা, হ্যাঁ মিস, এটার মডেল ভার্ব। এটার অ্যান্সার লিখেছি কিনা বলো আমাকে। লিখেছি অ্যান্সার? বলি লিখেছি কিনা। আচ্ছা, হয়তো আমরা শুনতে পাচ্ছি না বা এরকম কিছু, সমস্যা নাই। আমরা যেখানে ছিলাম, যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে এই যে এরকম মোডাল ভার্ব। আচ্ছা যাই হোক, এটা আমাদের পড়ার ব্যাপার না, আমাদের যেটা হচ্ছে সেটা আমাদের উদাহরণটা একটু তাকাই। বলেছে নাইম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। দেখো মাত্রই আমরা দেখেছি হ্যাজ টু, হ্যাড টু, এরকম দিয়ে শেষ হয়। তো হ্যাজ টু, তো হ্যাজ টু থাকলে এরকম, যখনই আমরা এরকম টু 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 এসব দেখবো, এগুলোকে আমরা ধরে, এগুলা টু, দেখো টু আছে, এরপর কি ভার্বের বেস ফর্ম আছে, তাই এটাকে আমরা বলি ইনফিনিটিভ। তো এই যে যখন এরকম থাকবে, হ্যাজ থাকবে, হ্যাড টু থাকবে, বা যেটাই থাকুক, তখন আমরা কি করবো জানো? এই যে টু যুক্ত যেটা আছে, এটার পরে শুধু একটা বি বসাই দিব। বি বসানোর পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপর যেটা আছে সেরকম। আমরা একটু ট্রাই করি এটা। নাইম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করি? অবশ্যই অবজেক্টকে সামনে আনবো। অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক দিলাম। হ্যাজ টু তো দেয়াই আছে, এটাকে আর চেঞ্জ করবো না, হ্যাজ টু দিব। কি এড করবো বলো তো? ডি। বি, শুধু একটা বি এড করলেই হবে। বি যেহেতু দিয়েছে, অবশ্যই এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। তারপর তো আবার আগের মতো একটা প্রিপোজিশন দিব, নাইম দিব। আচ্ছা, নাইম বলতে আমি বুঝাচ্ছি সাবজেক্টকে অবজেক্ট করবো আর কি। আচ্ছা মিস তারপর, এখানে তো বিও প্রিপোজিশন, বায়ো প্রিপোজিশন। আচ্ছা এই যে আমাকে বলো তো বি কি প্রিপোজিশন কিনা? বি কি আসলে একটা প্রিপোজিশন? নো মিস। No, হ্যাঁ, miss. আচ্ছা হ্যাঁ, রামিসা, বি কিন্তু একটা প্রিপোজিশন না, তাহলে বি কি? ভার্ব। হ্যাঁ, বি হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা যেহেতু মানে বি হচ্ছে একটা ভার্ব হিসেবে কাজ করছে, এটা প্রিপোজিশন বলা যাবে না। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই নাইন।
আমরা লাগলে কি করব, আমরা হচ্ছে এই যে ভয়েসটা আর 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ এরপর হচ্ছে কি আমাদের একটু কঠিন কঠিন কয়েকটা এক্সাম্পল আছে, এগুলো আমাদের অত শেখা লাগবে না কারণ আমরা মাত্র ক্লাস 7-এ আছি। তাই ওগুলো আমরা 8-9-এ আরো বেশি বেশি পড়ি। তো আমরা হচ্ছে আজকে কালকের মধ্যে হচ্ছে ভয়েস শেষ, তারপর আমরা কি করব, ইএফটি তো পড়বই, সাথে একটু এই যে পার্টস অফ স্পিচ যে এটা একটু আগানো ট্রাই করবো। তাহলে কি হবে, আমরা অনেক কিছু বুঝতে পারবো যে কোনটা নাউন এবং এটা যে কেন নাউন এটাও তো আমাদের বুঝতে হবে। তাহলে একটু আমাদের গ্রামারের বেসিকটা একটু স্ট্রং হবে। আচ্ছা ইভা, আমাকে বলি তো, তোমাদের স্কুলে কি ইংলিশের সিলেবাস দিয়েছে এক্সামের? মিস আমাদের স্কুলে ইংলিশের সিলেবাস দেয়নি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেহেতু বাকিদের দিয়েছে তাই আর কি আমরা আজ করেছি, কোনো সমস্যা নেই। আছে যেটা আমরা করছিলাম, তাহলে এটা কি সবাই বুঝেছি বলো কিভাবে হয়েছে? জি মিস। আচ্ছা এখন আমরা কি শিখবো, একটা মজার জিনিস শিখবো। আমাদের হচ্ছে এরপরে জি মিস। এতদিন আমরা যা যা শিখেছি সব ছিল আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ, তাই না? অ্যাক্টিভ সেন্টেন্স দেয়, তারপর ওটাকে প্যাসিভ করতে হয়, তাই তো? জি মিস। এখন আমরা কি করব, আমাদের মাঝে মাঝে অ্যাক্টিভ টু প্যাসিভ তো আসবেই, সাথে সাথে 1-2টা খুব মজার সেন্টেন্স আছে, সেগুলো হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার। যেমন আমি তোমাদেরকে একটা দিই, আমরা এটা শুরুই হয় খুব ইজি ইজি সেন্টেন্স দিয়ে। যেমন আমি একটা কথা বললাম, দ্য শিপ ওয়াজ বার্ড। একটা আমি শিপের কথা ধরে নিলাম যে খুব একটা শিপ ধরো চলাচল করছিল, কিন্তু হুট করে ওটা হচ্ছে পুড়ে গিয়েছে, খুবই স্যাড। দ্য শিপ ওয়াজ বার্ড, এটা দেখে কি আমরা এটা বুঝতে পারছি যে এটা কি উম মানে এটা যে একটা প্যাসিভ ভয়েস, এটা কি বুঝতে পারছি? জি মিস। কিভাবে তাহলে কি আমাকে বলবে যে কি কেন এটা প্যাসিভ ভয়েস হলো? এটা কিভাবে হলো তাহলে প্যাসিভ? মিস এটা তো প্যাসিভ ভয়েস, আচ্ছা ওয়াজ আছে আর পাস্ট পার্টিসিপল ভার্বের। ভেরি গুড, এভাবে আমরা জি অবশ্যই, মিস। ভেরি গুড। তাহলে কি এভাবে আমরা চিন্তা করতে পারি। আর যদি আমরা আরেকটু সহজ হতে বা তাড়াতাড়ি একটু চিন্তা করতে চাই তাহলে কি করবো, দ্য শিপ ওয়াজ বার্ন, একটা শিপ হচ্ছে পুড়ে গিয়েছে। দেখো একটা শিপ কখনো একা একা পুড়ে যায় না, কোনো একটা কিছুর কারণে। দ্য শিপ ওয়াজ বার্ন বাই ড্যাশ, তাই না? এখানে তো এরকম সেন্টেন্সটা হওয়ার কথা ছিল যে বাই ড্যাশ। তোমাদের কি করবে, যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিবে তখন এই যে বাই এর পর যে কিছু একটা আছে এটা দিবে না, ইচ্ছা করে দিবে না। দেখবে যে আমরা এখন কমন সেন্স খাটিয়ে এটা করতে পারি কিনা। আমাকে বলো, একটা জিনিস যে পুড়ে গিয়েছে, যে শিপটা যে বার্ন হয়ে গেছে, কিসের কারণ, বাই কি, তোমরা কি ধরে নিবা? পারবো এটা? এটা খুব মজার যে বাই কিছু একটা। এখন ধরো আমি, আচ্ছা আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আহ ধরো আমি তোমাকে বললাম যে আই, মাই, ধরো আমি তোমাদের মতো স্কুলে যাই, তাহলে স্কুলে পেন্সিল হারানোর ঘটনা খুবই কমন, পেন্সিল কলম এগুলো অবশ্যই হারাই যায় সবসময়। মাই পেন্সিল হ্যাড বিন লস্ট, এটা আমি বলেছি, মাই পেন্সিল হ্যাড বিন লস্ট। তো দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা কিরকম ভয়েস, প্যাসিভ। প্যাসিভ। ভেরি গুড, বিন আছে এটা দেখেই বোঝাচ্ছে। এবং আরেকটা কথা, পেন্সিল একা একা হারায় না, কোনো না কোনো কারণে হচ্ছে হারায়। আচ্ছা এখানে লস না দিয়ে এই ভার্বটা দিলে বেশি ভালো। যেমন আমি বললাম যে আমারটা চুরি হয়ে গেছে, মাই পেন্সিল হ্যাড বিন স্টোলেন। আচ্ছা সুন্দর। তো এখন দেখো কোনো কিছু তো অবশ্যই একা একা চুরি হবে না, তো চুরি করেছে, তো এখন তো আমি আর কারো নাম হুট করে বলতে পারি না যে অমুক আমার পেন্সিল চুরি করেছে। তো আমি এটাকে কি বলি, যে মাই পেন্সিল হ্যাড বিন স্টোলেন। তোমাকে কি করবে, এক্সামে ঠিক হুবহু এই সেন্টেন্সটাই দিবে। এখন আমি যেটা লিখছি এটাটুকু আর দিবে না। মাই পেন্সিল হ্যাড বিন স্টোলেন, আমি কি ধরো এটা লিখলাম যে বাই সামওয়ান, কেউ না কেউ আর কি আমারটা চুরি করেছে। আচ্ছা খুব স্যাড। তো মাই পেন্সিল হ্যাড বিন স্টোলেন, এটাকে কে আমাকে অ্যাক্টিভ করে দিতে পারবে? মিস আমি বলি, বলো। someone had stolen my pencil. ভেরি গুড, এটাই অ্যান্সার, সামওয়ান হ্যাড স্টোলেন মাই পেন্সিল। তো ওই সেন্টেন্সটা যেটা হয় সেটা আমি একটু এখানে লিখি। তো সামওয়ান, বলো বাকিরা আমাকে বলো তো এটা কি বুঝেছি?
এই সেন্টেন্সটার প্যাসিভটা? জি জি মিস। মিস। আচ্ছা, তাহলে জি মিস। তো এটা তো আমি তোমাদেরকে অবজেক্ট দিয়ে দিয়েছি যে সামওয়ান। দেখো, এটা কিন্তু আমাদের আসলে যদি না দিত, আমাদের এক্সাম কখনোই এতটুকু অংশ দিবে না, আমাদের কি করবে, খালি এতটুকু রাখবে, মাই পেন্সিল হ্যাড বিন স্টোলেন। অবশ্যই তোমরা কেউ ভুলেও কোনো নাম ইউজ করবে না। তখন আমরা দেখো এটা জানি না এটা কে করেছে, আমরা কেউ জানি না, তাহলে কি সামওয়ান আমরা ইউজ করতে পারি। সামওয়ান হচ্ছে সব থেকে ভালো অ্যান্সার এখানে। তো সামওয়ান দিতে পারি, বা তুমি বলতে পারো যে সামবডি, এরকম কেউ না কেউ আর কি এটা করেছে। তো তো যখন আমাদের এরকম অবজেক্টটা নাই, তখন আমরা কি করি, একটা ধরে নিই, যে কোনো কিছু একটা ধরে নিই। তাহলে ঠিক হুবহু এই অংশটাই, দ্য শিপ ওয়াজ বার্ন, এখন কিভাবে হয়েছে, কিছুর দ্বারা তো পড়েছে। তো এটা আমরা একটু এখন চেষ্টা করব, তারপর আমরা অ্যাক্টিভ সেন্টেন্সটা লিখবো। খুবই মজার এই এক্সাম্পলটা, খুবই সুন্দর। এটা প্যাসিভ টু অ্যাক্টিভ বোঝার জন্য। তাহলে আমাকে বলবে, তোমরা একটু ট্রাই করো, দেন আমরা শুনি সবার অ্যান্সার। মিস আমি বলি, বলো। সামওয়ান বার্নড দ্য শিপ। আচ্ছা, দেখো, কেউ এটা আসলে এটা একটু অন্যরকম। দেখো, এটা আসলে কি আমরা হয়তো নাবিক ইংরেজি কি মিস? আচ্ছা, আমি আরো একটা কথা বলি। দেখো, তুমি ধরো একটা এরকম শিপে চলে কোথাও যাচ্ছ, হ্যাঁ, তোমার কি মনে হয়, ধরো আল্লাহ না করুক যে কিছু একটা হয়েছে, দুর্ঘটনা হচ্ছে, তো তোমার কি মনে হয় যে ওই শিপের নাবিক এই কাজ করবে? তোমার কি মনে হয় এটা? নাবিক ইংলিশ আমরা সেলর বলি, সেলর। আচ্ছা, তোমার মতে হচ্ছে সেলর বার্ন দ্য শিপ। আচ্ছা, তোমার কথাটা একটু হয় কি, এটা আসলে আমরা ডিরেক্ট লিখতে পারি, কারণ কি সেলর বলবে আমার তো কোনো দোষ নেই। দাসিপই মিস, এখানে হচ্ছে দাসিপই হবে না সাবজেক্ট। জি, দ্য শিপ, তারপর কি হবে? হ্যাঁ, এখানে একটা অবজেক্ট হবে, অবজেক্টটা দেয়া থাকবে না, কখনোই দেয়া থাকে না, প্যাসিভ করার সময় দেয়া থাকবে না। আমাদের এক্সামেও এই যে এই অংশের পরে বাই যদি কিছু একটা দিয়ে দিত, তাহলে তো আমরা সবাই করতে পারতাম যে কিছু একটা ওটাকে সামনে এনে তারপরে পরে করবো। কিন্তু এখন যেহেতু দেয়া নাই, আমাদের কমন সেন্স কি করে, ধরো আমি বললাম যে শিপ, আচ্ছা তো আমাদের ভাবার জন্য আমি আরেকটু সহজ, ধরো আজকে আমরা সবাই বন ফায়ার করছি, অনেক পাতা টাতা পুড়াচ্ছি, যেন একটু শীতকালে, এখন যদি অনেক গরম, আমি ইমাজিন করতে বলছি যে অনেক পাতা টাতা পোড়াচ্ছি, তারপর আমরা একটু বারবিকিউ পার্টি করছি। তো দ্য লিভস আর বার্ন। ধরো আমি কথাটা বললাম বাই কিসের দ্বারা, কি মনে হয় তোমাদের কমন সেন্স খাটিয়ে কিভাবে হয়েছে, বাই কিসের দ্বারা পুড়ে গিয়েছে সব লিভ, পাতা? মিস বার্নড মানে কি? বার্ন অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, পুড়ে গিয়েছে, এরকম। আচ্ছা, এটা আমরা কোনো সমস্যা নাই, আমি এখন যেটা লিখবো, তোমরা শুধু বলবা যে অ্যান্সারটা কি ঠিক হয়েছে। ফায়ার বার্ন দা লিভস। বলো, এটা কি ঠিক হয়েছে না ভুল? ঠিক হয়েছে মিস। আচ্ছা, এই যে দেখো, আমি সেম ওই জায়গাটাতেও, আচ্ছা আমি তো এখানে একটা ভুল করেছি, কেউ বলিনি কেন? আচ্ছা, তোমরাই আমাকে বলো, আমি একটা স্পেলিং মিস্টেক করেছি, কিন্তু তোমরা আমাকে বলো যে এখানে কোথায় ভুল হয়েছে, আমার এই ফায়ার এই সেন্টেন্সটাই ভুল কোথায়? মিস ব্রান্ডে। না আসলে, না, এটা আমাদের মনে হয় অনেক সময় আমরা কি করি, বার্নের পর ইডি দিই, এটা কোথাও ভুল নেই, এটা আসলে বার্নটি হবে, মনে থাকে যাবে। তাহলে তোমাদের জন্য আমার লাস্ট এটাই, তাহলে একটা শিপ ওয়াজ বার্ন। তাহলে এখানে সবচেয়ে সুন্দর অ্যান্সার হচ্ছে যখন আমরা ফায়ার দিই, তো ফায়ার একটা ফায়ারের কারণে বা আগুনের কারণে একটা শিপ হচ্ছে পুড়ে গিয়েছে। তাহলে এই সেন্টেন্সটাকে সুন্দর করে কে লিখবে, অ্যাক্টিভ সেন্টেন্সটা? পারবো কেউ লিখতে? আচ্ছা, তারপর ওই সমস্যা নেই, আমি ফায়ার বার্ন তার শিপ। বলো, ঠিক হয়েছে? জি মিস।
এই যে জি মিস। ফায়ার ধরে নিলাম, কারণ এখানে তো আমাদের কোনো অবজেক্ট নাই, একটা অবজেক্ট আমাদের দরকার, তো না থাকলে আমাদের ধরে নিতে হবে। এখন দেখো, যেটা ইচ্ছা সেটা কিন্তু ধরা যাবে না। অবশ্যই একটা কমন সেন্স খাটিয়ে ইউজ করতে হবে। ক্লিয়ার? জি মিস। Miss. তোমাদের জন্য একটা সুন্দর এক্সাম্পল দিই। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটার অ্যাক্টিভ কে করতে পারবে? কেউ? মিস আমি পারবো। মিস হ্যাঁ, আমি পারবো। আচ্ছা, এবার থেকে একটু শুনি কি লিখেছি। মিস আমি হ্যাঁ বলি, বলো। the all over world is spoken English. আচ্ছা, দেখ, আচ্ছা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব অবশ্যই। আমি একটু এখানে লিখে রাখি কি লিখেছি, দা অল ওভার। মিস অল ওভার হবে না মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা কেন লিখেছি, আমরা একটু অ্যান্সারটা যেন ওর কোথায় ভুল হয়েছে এটা তো আমাদের জানতে হবে, তাহলে আমরা হচ্ছে এটা এই কারণে এখানে লিখেছি। এবার জুয়েরি আমাকে একটু অ্যান্সার বলো, কি লিখেছি? এভরিওয়ান। হুম, এভরিওয়ান মিস একটু দেখতে পাচ্ছি না ঠিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে না এবার। এভরিওয়ান এভরিওয়ান স্পোক এভরিওয়ান স্পিক হুম, ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড। আচ্ছা ঠিক আছে, আমরা সবার অ্যান্সারে নিচ্ছি, আমরা সবাই সবাইকে আলোচনা করবো নেক্সট ডে। রামিসা বলো কি লিখেছি? মিস আমাদের এখানে হচ্ছে কারেন্ট চলে গেছে, যে কিছু শুনতেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না। আচ্ছা, তাহলে তো একটু ঝামেলা হয়ে গেল। জিমি লিখেছি। G, Miss. কি লিখেছেন স্যার? The world all over speak English. আচ্ছা, আমরা সবারটা নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। অল ওভার, আচ্ছা ঠিক আছে, অল ওভার ইংলিশ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, আমাদের সবারটা একটু একটু ভুল গিয়েছে। এই যে কি জানি বলে, জুয়াইরে, ওটা প্রায় একটু হতে নিয়েছিল, একটু ভুল হয়ে গেছে, সবারই আর কি ভুল হয়েছে, কোনো সমস্যা নেই। দেখো, সেন্টেন্সটাকে আগে তাকাই। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজিতে পুরো বিশ্বেই হচ্ছে কথা বলা হয়, বা এই ভাষাতে পুরো বিশ্বে কথা বলা হয়, এরকম বোঝাচ্ছে না সেন্টেন্সটার মিনিং? জি মিস। G, Miss. হ্যাঁ, তো দেখো, আমি ধরো বললাম যে ধরো আমি আমাদের সেন্স থেকে বলি যে বাংলা ভাষায় বাংলাদেশের সবাই বাংলাতে কথা বলে, এই কথাটা বললাম। তো বাংলাতে যে কথা বলে, কারা কথা বলে? মানুষ, বা বলে পিপল, তো এভরিওয়ানও হতে পারে, এভরিওয়ানও ইউজ করা যায়, সমস্যা নেই। তো এই যে দেখো, পিপল বা এভরিওয়ান যে আমি দিলাম, কেন দিলাম? তোমরা সবাই কি করেছো, এই যে তা অল ওভার, মানে আমরা এই যে এই অংশটার অবজেক্ট কে সাবজেক্ট করেছি, এটা কিন্তু করা যাবে না। কেন কি? কারণ এখানে ইংলিশ হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ এটা হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্ব, স্পোকেন এটা হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব বা মেইন ভার্ব, যেটাকে আমরা বলি মেইন ভার্ব একটা। আর অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু আমাদের একটা অবজেক্ট, এটার কোনো কাজ নাই এখানে। সরি, অবজেক্ট বলা যায় না, এক্সটেনশন বলা যায়। ধরো আমি তোমাদের এই সেম সেন্টেন্সটা সুন্দর করে এখানে লিখি যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কাদের দ্বারা কথা বলা হয়? বাই পিপল। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল। ধরো এই অংশটা লিখলাম, তাহলে আমরা কি করতাম এটাকে, সরি পিওপি, তো এই অংশটাকে আমরা কি করব, এটাকে আমরা এখন করব অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করার সময় আমাদের কি মনে রাখতে হবে, বাই এর পর যেটা থাকে সেটাকে না আমরা সাবজেক্ট করি, বলো? আমরা কি এই যে এই এক্সটেনশন যেটা আছে এটাকে কি সাবজেক্ট করা যাবে? নো মিস।
আচ্ছা, হ্যাঁ, যারা আমরা যদি না বুঝে থাকি আমরা একটা এক্সাম্পল দিই, তোমরা দেখো, কারণ আমরা ধরো বুঝতে পারছি না, আই ক্যান মেক আ কেক, আমি একটা কেক বানাতে পারি। তো আই ক্যান মেক আ কেক। আচ্ছা, এবার তিনজনে আমাকে এই অংশটার প্যাসেজটা বলো তো কি হবে। এটা কিন্তু একটা অ্যাক্টিভ সেন্টেন্স। আই ক্যান মেক আ কেক, মিস আমি বলি, বলো। মিস হচ্ছে ওইটা বলবো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল। না, এই যে আমাকে একটু জোয়ারে কষ্ট করে এই যে আই ক্যান মেক আ কেক, এটা একটু বলি তো কেন আমরা এত সহজ একটা করছি, এটা একটা কারণ আছে, বলো কি লিখেছি। এ কেক ক্যান বি মেড বাই মি। ভেরি গুড, আ কেক ক্যান বি মেড বাই মি। দেখো ভালো করে দেখো, আমি এই সেন্টেন্সটার প্যাসেজটা একটু পাশে লিখি। আ কেক ক্যান, আচ্ছা হ্যাঁ, আ কেক ক্যান বি মেড বাই মি। দেখো এখানে আমরা যে সাবজেক্ট ছিল, সেটা সাবজেক্টটা কি ছিল, আই। এটা অবজেক্ট হয়ে কি হয়েছে আমাকে ইভা বলো তো। মিস মি হয়েছে। ভেরি গুড, মি হয়েছে। তো এই যে দেখো, এরকম আমরা কি করি, এটাই কিন্তু আমাদের সব থেকে বেসিক রুল, যে আমাদের অবশ্যই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আর কিংবা ধরো আমি তোমাদেরকে শুধু এই সেন্টেন্সটা দিয়েছি, কেক ক্যান বি মেড বাই মি, এটাকে আমরা তাহলে অ্যাক্টিভ করতে পারতাম। মি কে আমরা করতাম সাবজেক্ট আই, তারপর যেহেতু একটা মোডাল আছে, মোডাল বসে দিতাম শুধু আই ক্যান মেক আ কেক, এটাই লিখতাম। তো এটা আমি কেন বলেছি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরপর যে বাই পিপল বা বাই এভরিওয়ান এরকম কিছু আমি দেইনি। কেন দেইনি, কারণ আমাদের এক্সামে এটা দেয়া থাকে না, এরা এটা অ্যাভয়েড করে। তখন আমরা কিভাবে লিখবো, তাহলে কিভাবে বুঝবো যে এখানে কি লিখতে হবে, এটা আমরা একটু নিজেদের একটু ব্রেনটাকে একটু আমরা কষ্ট করে একটু ভাবতে হবে, এটা আসলে প্রথম প্রথম একটু কঠিন। তো এরপরে ভেবে ভেবে দেখবা সব হয়ে যাবে। তো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল। তো পিপল, আমরা জানি বাই এর পর যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট হবে। তো পিপল স্পিক ইংলিশ অল ওভার দা ওয়ার্ল্ড, এটা হওয়ার কথা কিনা বলো। আমরা তোমাদের জন্য একটা সুন্দর সরি আরেকটা ব্ল্যাঙ্ক পেজে, ওখানে আমাদের জায়গা হচ্ছে না ভালো মতো, তাহলে আমরা একটু আরেকটা তোমাদের মজার একটা এক্সাম্পল দিই যে উম, ধরো আমি লিখলাম অ্যাপেল ওয়াজ ইটেন বাই মি। এটার হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। কেন প্যাসিভ, একটা আপেল আমার দ্বারা খাওয়া হয়েছে, এই কথাটা আমি বলছি, অবশ্যই বোঝা যাচ্ছে যে আমার দ্বারা হয়েছে, তার মানে হচ্ছে এটা একটা প্যাসিভ। তো এই প্যাসিভ সেন্টেন্সটাকে আমরা এখন করবো অ্যাক্টিভ। কে আমাকে, আচ্ছা আমাকে এটার অ্যান্সার অবশ্যই বলবে, সেটা হচ্ছে ইভা এবং জিমি, এই দুইজনকে অবশ্যই অ্যান্সারটা একটু কষ্ট করে বলি যে এটার অ্যাক্টিভ কি। I eat an apple. আচ্ছা, আই ইট হবে নাকি এট হবে। I eat হবে। মিস এইট হবে, মিস এইট হবে। হ্যাঁ, এইট হবে, এ টি ই, এইট। কেন হবে, এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে কি হয়, আই ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট। তো আই এইট অ্যান অ্যাপেল। বলো, ইভা জিমি জয়রিয়া রামিসা সবাই বুঝেছি। জিমিস। আচ্ছা, এটা কেন জিমি। বলে, হ্যাঁ এটা মিস এটা বুঝলে ভেরি গুড, কারণ এখন আমরা যেটা করবো এটা, এবার তোমাদের আবার চান্স আছে যে এটা একটু কারেক্ট করার। ইংলিশ ইজ স্পোকেন, আমরা একই সেন্টেন্স আবার দিচ্ছি কারণ দেখবো যে আমরা কি বুঝেছি কিনা। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমি অবজেক্টটা দিয়ে দিচ্ছি, টেনশনে কোনো কারণে, অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই কি পিপল, যে মানুষের দ্বারা হচ্ছে পুরো বিশ্বে ইংলিশ ভাষায় কথা বলা হয়। এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স, এটাকে আমরা সবাই একটু অ্যাক্টিভ করি তো। মিস স্ক্রিন দেখতে পাচ্ছি না। আম বাকিরা পাচ্ছি দেখতে। জিমি। আচ্ছা,
ইভা কষ্ট করে একটু রিজয়েন করো, এই প্রবলেমটা একটু মাঝে মাঝে হয়, মিস এখন তখন আবার দেখতে সলভ হয়। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সবার জন্য এই সেন্টেন্সটাকে অবশ্যই এখন সবাই অ্যাক্টিভ করো তো। অ্যাক্টিভ সেন্টেন্সটা কি হবে? মিস আমি বলি, জি বলো জিমি। people speak English all over the world. ভেরি গুড। তাহলে এবার কি বুঝতে পেরেছি কেন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কেন সামনে আসলো না? জি মিস। জি মিস। হ্যাঁ, তাহলে তোমাদের পরীক্ষায় কি করে একটু ঝামেলা করবে। এই যে আমি যখন বাই পিকল দিয়ে দিই, সেটা তোমাদেরকে দিবে না, কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণ নেই, সেন্টেন্স এরকম ঘুরাই ফিরে এগুলোই দিবে। যে ইংলিশে, ধরো ইংলিশের জায়গায় না দিয়ে ধরো তোমাদের বাংলা দিল, বাংলা ইজ স্পোকেন ইন বাংলাদেশ, ধরো একটু দিও, তখন তোমরা বলতে পারবে না পিপল বা এভরিওয়ান দিয়েও করা যেত। এখানে যদি তুমি ধরো পিপলের জায়গায় এভরিওয়ান দিয়েছো, তাহলে কোথায় ভুল? এই যে সেকেন্ড সেন্টেন্সটা একটা ভুল আছে, সেটা হচ্ছে এভরিওয়ান বলতে এভরিওয়ানের পর আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। তো যদি জয়ের এখানে লিখতো এভরিওয়ান স্পিক্স ইংলিশ, তাহলেই কিন্তু এটা হয়ে যেত। বাকি সব ঠিক আছে, পিপলের সাথে কোনোভাবেই এস ইএস যোগ করবো না, কারণ পিপল বলতে অনেক মানুষকে আমরা বুঝাচ্ছি, একজন না অনেক পিপল। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলো এতটুকু ক্লিয়ার কিনা? জি মিস। তাহলে জি তোমাদের জন্য মিস। ভেরি গুড। এটা আমরা আজকে এই পর্যন্ত রাখি, না হলে কি জি আমাদের মিস। বুঝতে একটু সমস্যা হবে। তাহলে আমি তোমাদেরকে আবারও বলি যে এই পর্যন্ত আমাদের সবার পড়া থাকবে। এরপরেও আমাদের ভয়েসে ছোটখাটো রুলস আছে, কিন্তু সেগুলো আমরা এখন আর এই পিডিএফ থেকে পড়বো না। আমরা হচ্ছে এক্সারসাইজ করবো, তারপরে তো একা একাই শিখবো। দেখবা নেক্সট ক্লাসে তোমাদের আমরা কিছু এক্সারসাইজ করতে পারি, নেক্সট না করলে পরের ক্লাসেও করতে পারি। আমরা একটা দিন একটু নিজেরা বাসে পড়াশোনা করি। কোন পর্যন্ত পড়বো? এই পিডিএফটা আমাদের স্কুলেতে দেয়া আছে, পেজ কত দাঁড়াও, 12, হ্যাঁ 12 এই পর্যন্ত পড়লেই হবে। এরপরেরটুকু আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি, কারণ আমাদের অত কঠিন আসবে না, এই পড়াগুলো হচ্ছে একটু বেশি কঠিন আর কি। তো এই পর্যন্ত পারলেই আমাদের হবে। তোমরা একটু কষ্ট করে 12 পেজ পর্যন্ত পড়বা। আর নেক্সট দিন হচ্ছে আমাদের ইংলিশে, এই যে যেমন যাদের হচ্ছে আমাদের দিয়েছে সিলেবাস, তাদের হচ্ছে ইউনিট 8 থেকে হচ্ছে শুরু। তো ইউনিট 8টা হচ্ছে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ শুরু করবো, ঠিক আছে? জি মিস। জি মিস। আচ্ছা তাহলে তোমাদের এটা ইউনিট 8 তোমাদের পড়ে আসা লাগবে না, জাস্ট বললাম যে নেক্সট ক্লাসে একটু কষ্ট করে ইএফটিটা কাছে রাখো। আর যেটা বলতাম সেটা হচ্ছে যে আমরা যে রাইট ফর্ম ভার্ব করেছি মনে আছে? জি মিস। সেগুলো সব ছিল আমাদের সেন্টেন্স। তো এখন কি করবো আমরা, ওগুলোর জন্য আলাদা কোনো রুলস নাই, এখন ওগুলো দেখবা অনেক মজাদার। রাইট ফর্ম ভার্ব খুবই ইজি এবং খুবই মজাদার। তো নেক্সট ক্লাসে আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করবো, দেখবা। তো ওটার জন্য কি করতে হবে, তোমাদের পড়ে আসতে হবে না, তোমাদের শুধু রুলস যা পড়ানো হয়েছে ওগুলো একটু রিভাইজ করে আসবে। তো এই যে এভরিওয়ানের সাথে যে এস বা ইএস হয়, এটা একটু যেন ভুল না হয়, কিংবা কখন এস ইএস হয়, কখন পাস্ট হয়, মিস কখন আমাদের প্রেজেন্ট। হচ্ছে গ্রামার পার্টে হচ্ছে পার্টস অফ স্পিচটা আসবে বলছিল, ওটা একটু করাইলে আচ্ছা ভালো তাহলে হয়। জি অবশ্যই পার্টস অফ স্পিচ আমরা হচ্ছে এই যে ইএস এর সাথে সাথেই অবশ্যই পড়বো, অত কঠিন না পার্টস অফ স্পিচ, বাট অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে মনে করানোর জি জন্য। মিস। ওকে, তাহলে এই পর্যন্ত পড়া থাকলো, সবাই একটু সুন্দর করে পড়বো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম মিস আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।